হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তোমরা প্রত্যেকেই জানো দীর্ঘ 5 বছর পরে ক্যালকাটা হাইকোর্ট তার লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশ করেছে। এই পরীক্ষাটির বর্তমানে অ্যাপ্লিকেশন চলছে এবং এই মাসের 26 তারিখ পর্যন্ত অর্থাৎ 26 আগস্ট পর্যন্ত এই পরীক্ষাটির অ্যাপ্লিকেশন চলবে। তো তোমরা যারা যারা এখনও এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করোনি এবং অ্যাপ্লিকেশন করবে ভাবছো, সময় থাকতে থাকতে অবশ্যই এই ডেটের আগে অ্যাপ্লাই করে দিও। এই পরীক্ষার এক্সাম প্যাটার্ন, সিলেবাস, স্ট্র্যাটেজি, বুক লিস্ট, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি অলরেডি তোমাদের সাথে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে দেখে নিও। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের প্রমোশন, ট্রান্সফার পলিসি, ওয়ার্ক প্রোফাইল এবং পোস্টিং আর বাকি যে সমস্ত মেরিটস এই সার্ভিসটার রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ক্যালকাটা হাইকোর্ট, যেটা কিনা দেশের প্রাচীনতম হাইকোর্ট, যার স্থাপনা হয়েছিল 1862 সালে, সেই হাইকোর্টের একজন কর্মচারী হিসেবে নিয়োগ পাওয়া ডেফিনেটলি তোমাদের জন্য যথেষ্ট গর্বের হবে। শুধু তাই নয়, এর সাথে সাথে আরও বেশ কিছু উল্লেখযোগ্য পয়েন্ট রয়েছে যেগুলো জানলে তোমরা বুঝতে পারবে কেন কম্পিটিটিভ ফিল্ডে থাকা স্টুডেন্টদের কাছে ক্যালকাটা হাইকোর্টের এই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের চাকরিটা এতটা লুক্রেটিভ। আমি শুরুতেই যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো ট্রান্সফার এবং পোস্টিং। কম্পিটিটিভ ফিল্ডে থাকা স্টুডেন্টরা যারা চাকরির জন্য পড়াশুনো করছে, চাকরি পাওয়ার পরেও তাদের মধ্যে একটা দুশ্চিন্তার বিষয় থেকে যায়, সেটা হলো ট্রান্সফার এবং পোস্টিং। সরকারি চাকরিতে অহরহ ট্রান্সফার এবং কখনো কখনো দূরে দূরে পোস্টিং কিন্তু অনেকেরই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে আমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিসগুলোর কথা বলি, সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিসগুলোতে পোস্টিং কারো কারো 1000 বা 1500 কিলোমিটার দূরে, বাড়ির থেকে অনেকটা দূরেই কিন্তু তাদের পোস্টিং হয়ে যায়। সেখানে রাজ্যের পরীক্ষাগুলোর ক্ষেত্রেও কখনো কখনো হোম ডিস্ট্রিক্টে না পাওয়ার দরুন বাড়ি থেকে বাইরে ক্যান্ডিডেটদের থাকতে হয় এবং ফ্রিকোয়েন্ট এদিক ওদিক বিভিন্ন ব্লকে বা জেলায় ট্রান্সফারের জন্য অনেকেরই ওয়ার্ক লাইফ ব্যালেন্সে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায়। এখন এই সমস্যাগুলোর কারণ যাই হোক না কেন, সমাধান কিন্তু সমস্ত ক্ষেত্রে পসিবল হয় না। কিন্তু যে পরীক্ষাটার কথা আজকে আমরা আলোচনা করছি, দ্যাট ইজ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের এই পরীক্ষাটার ক্ষেত্রে আমি তোমাদের কয়েকটা জিনিস বলে রাখি। 1 নম্বর, এই কলকাতা হাইকোর্টের যে সদর দপ্তর রয়েছে সেটা রয়েছে কলকাতায়। এছাড়া একটি সার্কিট বেঞ্চ রয়েছে জলপাইগুড়িতে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটি অফিস রয়েছে। তোমরা প্রত্যেকেই জানো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যার জুরিসডিকশন আসে ক্যালকাটা হাইকোর্টের আন্ডারে। কিন্তু হাইকোর্টের এই যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের যে পোস্টটি রয়েছে, সেটার পোস্টিং কিন্তু তোমাকে আন্দামানে দেবে না, এটুকু তোমরা অ্যাসিওর থাকো। সেটার জন্য আলাদা নিয়োগ হয়। পড়ে থাকলো যে দুটো জায়গা, সেটা হলো কলকাতা এবং জলপাইগুড়ি। এখন বেশ কয়েকটা বছর আগেও কলকাতা হাইকোর্টের এই নিয়মটা ছিল, সেখানে যখন এলডিএদের নতুন নিয়োগ হতো তাদের একটি বন্ডে সাইন করতে হতো, যে বন্ডে তারা হাইকোর্টের সঙ্গে এই কন্ট্রাক্ট থাকতো যে হাইকোর্ট প্রয়োজনে তাদেরকে অন্তত 6 মাসের জন্য জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে পোস্টিং দিতে পারে এবং এক্ষেত্রে তাদের কোনো রকম আপত্তি গ্রাহ্য হবে না। তোমরা প্রত্যেকেই জানো ক্যালকাটা হাইকোর্ট একটা অটোনমাস ইনস্টিটিউট, অটোনমাস বডি। অটোনমাস বডি হিসাবে সে তার নিজেই নিজের রুলসগুলোকে প্রিপেয়ার করতে পারে। সুতরাং এখানে গভর্নমেন্টের কিছু বলার থাকে না, অর্থাৎ এই বন্ডটা কিন্তু তখন হাইকোর্টের নিজস্ব ছিল। কিন্তু ভালো খবর যেটা, সেটা হচ্ছে বর্তমানে এই বন্ডটি কিন্তু নেই, এই তুলে দেওয়া হয়েছে এই প্রথাটাকে, এবং জলপাইগুড়িতে পোস্টিংয়ের জন্য তোমাকে কোনো রকম বন্ড সাইন করতে হবে না যে তোমাকে জলপাইগুড়িতে পাঠাতেই হবে বা জলপাইগুড়িতে যেতেই হবে সেরকম। অতএব মোর অর লেস আমরা এটুকু তোমাকে অ্যাসিওর করতে পারি, সেটা হচ্ছে এই পরীক্ষার মাধ্যমে তোমরা যারা সিলেকশন পাবে তাদের পোস্টিং কলকাতাতেই হবে এবং কলকাতা হাইকোর্টের যে কলকাতা অফিস রয়েছে সেই অফিসটাতেই কিন্তু তোমাদের পোস্টিং হবে। সুতরাং সরকারি চাকরির ট্রান্সফার এবং পোস্টিং রিলেটেড যে সমস্যাটা নিয়ে আমি এতক্ষণ ধরে তোমাদের সাথে আলোচনা করছিলাম, সেই সমস্যাটা কিন্তু এই চাকরির ক্ষেত্রে, এই সার্ভিসের ক্ষেত্রে হাইকোর্টের তোমাদের কিন্তু একেবারেই থাকবে না, যেটা এই সার্ভিসের একটা ভীষণ বড় প্লাস পয়েন্ট। এখন ট্রান্সফারের যদি কথা বলি, ট্রান্সফারের ক্ষেত্রেও সেরকম সমস্যা নেই যে ঘন ঘন তোমাকে এদিক ওদিক ট্রান্সফার করে দেবে বা তোমাকে দূরে পোস্টিং দিয়ে দেবে, তারও সম্ভব নেই। অর্থাৎ আজীবন তোমার কলকাতা পোস্টিং থাকবে। যাদের বাড়ি কলকাতার আশেপাশে বা কলকাতার কাছাকাছি বা প্রপার কলকাতাতে, তাদের জন্য তো এটা খুবই ভালো একটা সার্ভিস, এবং বিকজ এক্ষেত্রে তাদের ট্রান্সফার এবং পোস্টিং নিয়ে কোনো রকম ভাবনা চিন্তার অবকাশই থাকছে না। এটা এই সার্ভিসের ক্ষেত্রে কিন্তু একটা খুবই উল্লেখযোগ্য বিষয়।
দ্বিতীয়, আমি যদি এই সার্ভিসের আদার অ্যাসপেক্টগুলোর কথা বলি, তার মধ্যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের একটা কথা আসে। ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা যখনই বললাম, সেখানে তোমাকে এটুকু বুঝতে হবে যে যারা সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, বিভিন্ন ক্ষেত্রে যারা কর্মরত থাকে, সমস্ত ধরনের তোমার এমপ্লয়ীদের একটা সাধারণ ডিমান্ড থাকে যে তাদের অফিস বা তাদের কাজটা এরকম হোক যেন তারা তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাকে প্রপারলি মেনটেন করতে পারে। ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন হয় সেটা হচ্ছে তাদের হাতে যেন সাফিসিয়েন্ট টাইম থাকে ফ্যামিলিকে দেওয়ার মতন, একটা ঠিকঠাক ডিসেন্ট হ্যান্ডসাম স্যালারি হয়। এই জিনিসগুলো কিন্তু প্রচণ্ড ম্যাটার করে থাকে। এখন হাইকোর্টের এই যে সার্ভিসটা রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে, সেটা কিভাবে তোমার এই প্রবলেমগুলোকে রিজলভ করবে দেখে নাও। আমি যদি শুরুতেই স্যালারির কথা বলি, স্যালারির কথা বললে হাইকোর্ট একটা অটোনমাস বডি, আমি আগেই তোমাকে বলেছি, এবং হাইকোর্ট অটোনমাস বডি হলেও তার স্যালারিগুলো কিন্তু, তার এমপ্লয়ীদের স্যালারিগুলো কিন্তু প্রোভাইড করে স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট প্রোভাইড করে। কিন্তু স্টেট গভর্নমেন্ট প্রোভাইড করলেও তোমরা কিন্তু স্টেট গভর্নমেন্টের কর্মচারীদের ওই সমহারে বেতন পাবে না। তোমাদের বেতন সবসময় হাইকোর্ট কর্মচারীদের যারা যারা তোমরা থাকবে, তাদের বেতন সবসময় সাধারণ স্টেট গভর্নমেন্টের কর্মচারীদের থেকে 2-3টে ইনক্রিমেন্ট তোমরা বেশিই পাবে, এবং তাদের তুলনায় তোমাদের কিন্তু স্যালারি বা পে স্ট্রাকচারটা অনেকটা বেশিই হবে। হাইকোর্টের এলডিএ হিসেবে তোমরা যখন সিলেক্টেড হবে, তোমাদের 2600 গ্রেড পেতে সিলেকশন হবে। 2600 গ্রেড পেতে যারা সিলেক্টেড হয় স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরা, তাদের বেসিক হয় 22,700 টাকা, অর্থাৎ তাদের বেসিক 22,700। তার সাথে তারা ডিয়ারনেস অ্যালাওয়েন্স এবং আদার্স যে সমস্ত সুযোগ সুবিধাগুলো বা মেডিকেল অ্যালাওয়েন্স এগুলো পায়, সেগুলো তো পাই। কিন্তু তোমরা যারা হাইকোর্টের এমপ্লয়ি হিসেবে ঢুকবে, হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে ঢুকবে, তাদের 2600 গ্রেড পে, তাদের পে ব্যান্ড হলেও তোমরা কিন্তু এই 22,700 থেকে 2টো ইনক্রিমেন্ট বেশি পেয়ে তোমাদের ক্যারিয়ার শুরু করবে। তোমাদের এন্ট্রি লেভেলে বেসিক পে হবে 24,100 টাকা, তার সাথে আদার যে সমস্ত অ্যালাওয়েন্স রয়েছে সেগুলো তো তোমরা পাবেই পাবে। অর্থাৎ বুঝতেই পারছো, স্যালারির দিক থেকেও তোমরা সাধারণ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের থেকে বেনিফিটেড থাকছো। এবং শুধু এই পোস্টের না, তোমরা যখন ফার্দার উপরের দিকে প্রমোশন পেতে পেতে উঠবে, প্রত্যেকটা পোস্টে তোমাদের স্যালারি বলো বা তোমাদের বেতন পরিকাঠামো বলো, সেটা সাধারণ স্টেট গভর্নমেন্ট কর্মচারীদের থেকে কিন্তু তুলনামূলকভাবে বেশিই হবে। অর্থাৎ স্যালারির দিক থেকে তো তোমরা বেনিফিটেড থাকছোই, এটা এই সার্ভিসের একটা প্লাস পয়েন্ট থাকছে। দ্বিতীয় কথা, লিভের যদি কথা বলি, আমি শুরুতেই তোমাদেরকে একটা কথা বলবো যে হাইকোর্টের এই সার্ভিসে তোমরা যে পরিমাণে লিভ পাবে, সেটা অন্য কোনো স্টেট গভর্নমেন্টের বা চাকরি বা অন্য কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তোমাকে দিতে পারবে কিনা সন্দেহ আছে। ভারতবর্ষে এরকম খুব কম সার্ভিসই আছে যারা এরকম পরিমাণে, এত পরিমাণে লিভস বা ছুটি তোমাকে দিয়ে থাকে। সাধারণ, যদি আমি স্টেট গভর্নমেন্টের কথা বলি, পশ্চিমবঙ্গ সরকারের ছুটির সংখ্যাটি যথেষ্টই বেশি। সেন্ট্রাল গভর্নমেন্টের তুলনামূলক ছুটি কম থাকে সারা বছরে। কিন্তু হাইকোর্টের যদি ছুটির কথা বলি, সেটা কিন্তু রাজ্য সরকারের ছুটির তুলনাতেও যথেষ্ট বেশি। এখানে তোমরা স্কুল লাইফের মতন গরমের ছুটি, শীতের ছুটি, পুজোর ছুটি, অনেক ধরনের ইত্যাদি ইত্যাদি ছুটি পাবেই পাবে। তোমরা, তোমাদের সুবিধার জন্য আমি ডান পাশে হাইকোর্টের 2024-এর ক্যালেন্ডারটিকে রেখেছি, তোমরা যদি একটু ভালো করে ওয়াচ করো, এখানে দেখবে মে মাসের, এটা 2024-এর ক্যালেন্ডার, যেখানে মে মাসের তোমার শেষ থেকে জুন মাসের ফার্স্ট উইক, এই 2 সপ্তাহ ছিল গরমের ছুটি বা যেটাকে বলা হয় সামার ভ্যাকেশন। 2 সপ্তাহ টানা ছুটি থাকে তোমার সামারের সময়। একই রকমভাবে উইন্টারের সময় তোমরা উইন্টার ভ্যাকেশন বা শীতকালীন ছুটিও কিন্তু তোমরা পাবে। সেখানেও প্রায় 1 সপ্তাহ মতন তোমরা ছুটি পেয়ে যাবে উইন্টার ভ্যাকেশনের জন্য। এছাড়া বিভিন্ন উৎসব অনুষ্ঠানে যে ছুটিগুলো রয়েছে, সেই ছুটিগুলো তো তোমার রয়েছেই। সবথেকে বড় যেটা অ্যাট্রাকটিভ বিষয়, সেটা হলো অক্টোবর নভেম্বর মাসে যখন দুর্গাপুজো, কালী পুজো থাকবে, যেটা আমাদের বিগেস্ট ফেস্টিভ্যাল, সেই সময়ে কিন্তু তোমরা একদিন দুদিন নয়, টানা 1 মাসের কাছাকাছি হাইকোর্ট বন্ধ থাকে এবং তোমরা প্রায় টানা 1 মাসের কাছাকাছি ছুটি পাবে। 2024-এর ক্যালেন্ডারটাই তোমরা যদি দেখো, 9 তারিখ থেকে গোটা তোমার পরের মাসের 1 তারিখ পর্যন্ত, অর্থাৎ অক্টোবরের 9 তারিখ থেকে নভেম্বরের 1 তারিখ পর্যন্ত টানা থাকছে হাইকোর্টে পুজোর ছুটি। এই বিপুল পরিমাণে ছুটি বা এত পরিমাণে বড় ভ্যাকেশন, এটা কিন্তু তুমি অন্য যে কোনো সার্ভিসে, সেটা স্টেট গভর্নমেন্টের হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক, তোমরা এই পরিমাণ ছুটি পাবে না। সেন্ট্রাল গভর্নমেন্টে তো এতটা দেয়ও না, দুর্গাপুজোর সময় সাধারণত 2 দিন ছুটি থাকে এবং কালী পুজোর সময় 1 দিন। রাজ্য সরকারে সেটা 2 সপ্তাহের কাছাকাছি ছুটি দেয় দুর্গাপুজোর সময়। কিন্তু হাইকোর্টে তুমি প্রায় 1 মাসের কাছাকাছি ছুটি পেয়ে যাচ্ছ পুজোর সময়। গোটা বছরে যদি হিসাব করা হয়, হাইকোর্টের টোটাল ওয়ার্কিং ডেজ থাকে 210 দিন। এই 210 দিনের মধ্যে, অর্থাৎ 210 দিন আমি যদি এটাকে 365 থেকে বাদ দিয়ে দিই, তাহলে প্রায় 155 দিন তোমার নর্মাল হলিডে থাকছেই থাকছে।
এই 155 দিন ছাড়াও তোমার ক্যাজুয়াল লিভ থাকছে, তোমার আর্ন লিভ, তোমার মেডিকেল লিভ, যে লিভগুলো এমপ্লয়িরা বছরে পেয়ে থাকে সেগুলো তো তোমার থাকছেই থাকছে। এই বিপুল পরিমাণ ছুটি তোমাকে তোমার পরিবারের সাথে সময় কাটাতে এবং তোমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করতে, বা তুমি যদি অন্য কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকো, সেটা তোমার পার্সোনাল যে কোনো হবি হতে পারে, তার জন্য কিন্তু সাফিসিয়েন্ট টাইম তোমাকে দেবে এই সার্ভিসটি। এটাও একটা এই সার্ভিসের বিশাল বড় লুক্রেটিভ পয়েন্ট। 3 নম্বর কথা যদি আমি বলি, সেটা হচ্ছে কন্ট্যাক্টস। হাইকোর্টে চাকরির সুবাদে তোমার রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের আধিকারিকের সঙ্গে যোগাযোগ তৈরি হবে এবং বেশ ভালো তোমার একটা টপ টু বটম বন্ডিং তৈরি হবে বিভিন্ন পর্যায়ের আধিকারিক এবং কর্মচারীদের সঙ্গে। তোমার তাদের থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, এবং তোমার একটা কিন্তু খুব সুন্দর যোগাযোগ থাকবে অনেক বিভিন্ন দপ্তরে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে। তো এই বিপুল পরিমাণ কন্ট্যাক্টস বিল্ডিংয়ের এই যে সুযোগটা পুলিশ প্রশাসন সর্বস্তরে, এই সুযোগ সুবিধাটা কিন্তু তোমাকে অন্য যে কোনো সার্ভিসের ক্ষেত্রে এতটা পরিমাণে তুমি পাবে কিনা সন্দেহ আছে। খুব কমই এরকম সার্ভিস আছে যেখানে এরকম তোমার কন্ট্যাক্টস বিল্ডিংয়ের সুযোগ পাওয়া যায়। ঠিক আছে? তো এইটা গেল তোমার ওয়ার্ক লাইফ ব্যালেন্সের ক্ষেত্রে। তোমরা দেখলে যে কী পরিমাণে তোমরা বিভিন্ন ক্ষেত্রে প্রত্যেকটা দিক থেকেই তোমার মেরিট হিসেবেই বলা চলে যে সুযোগ সুবিধাগুলো কিন্তু এইগুলোর ক্ষেত্রে রয়েছে। এখানে আমি একটা তোমাদের আরও একটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে হাইকোর্টের প্রত্যেক শনিবার এবং রবিবার ছুটি থাকলেও নর্মালি সেকেন্ড স্যাটারডে এবং হাইকোর্টে এবং ফোর্থ স্যাটারডে এই দুটো ডেজ কিন্তু ছুটি থাকে, প্রত্যেক শনিবার ছুটি থাকে না। ফার্স্ট স্যাটারডে এবং ফোর্থ স্যাটারডে, সরি থার্ড স্যাটারডে হাইকোর্টে অফিসে যেতে হয় এবং সেকেন্ড এবং ফোর্থ স্যাটারডে কিন্তু লিভ থাকে। আমি আরও একবার পরিষ্কারভাবে তোমাদেরকে বলে দিই, সেকেন্ড এবং ফোর্থ এই দুটো স্যাটারডেই কিন্তু তোমাদের ছুটি থাকবে। ফার্স্ট এবং তোমার ফার্স্ট এবং থার্ড স্যাটারডের যদি কথা বলি, ফার্স্ট এবং থার্ড স্যাটারডে কিন্তু তোমাদের হাইকোর্ট খোলা থাকে এবং হাইকোর্টে অফিস কিন্তু যেতে হবে। তোমরা প্রত্যেকেই যারা আমার চ্যানেল দেখো বা আমার ভিডিওগুলোকে ফলো করো, তোমরা জানো আমি চেষ্টা করি তোমাদেরকে অথেন্টিক নিউজই দেওয়ার, এবং বিভিন্ন জায়গা থেকে আমি অথেন্টিক খবরগুলোকে কালেক্ট করার পরে তবেই কিন্তু একটা ভিডিও বানাই, এবং এটা একদম হাইকোর্টের ভেতরকার খবর। হাইকোর্টে এভরি ফার্স্ট এবং থার্ড তোমার স্যাটারডে হাইকোর্ট খোলা থাকে, সেকেন্ড এবং ফোর্থ স্যাটারডে হাইকোর্ট বন্ধ থাকে। তবে এইটা নিয়ে তোমাদের মন খারাপ করার কোনো কারণ নেই যে শনিবার করে অফিস যেতে হবে, মাসে 2টো শনিবার অফিস যেতে হবে, ঠিক কথা, কিন্তু তার বিনিময়ে তোমরা যে বিপুল পরিমাণ ছুটি পাচ্ছ সেটাই বা কম কিসে, তাই না? সুতরাং এই জিনিসটা কোনো রকমভাবেই কোনো মন খারাপের কারণ হতে পারে না। এছাড়া আমি যদি আরও একটা বিষয় সম্পর্কে বলি যেটা নিয়ে তোমরা অনেকেই কোয়ারি করেছো, সেটা হচ্ছে যে এই পরীক্ষার প্রমোশন পলিসিগুলো কীরকম। এখানেও এই হাইকোর্টের এই সার্ভিসটি প্রমোশনের দিক থেকেও দেখতে গেলে যথেষ্ট লুক্রেটিভ। সেখানেও কোনো প্রশ্ন রাখা চলে না, বিকজ এখানে একটা নয়, দুটো নয়, টোটাল 7খানা প্রমোশন রয়েছে তোমার হোল ক্যারিয়ার লাইফে। 7খানা প্রমোশন। এই 7খানা প্রমোশনের মধ্যে আমি যদি এক এক করে প্রত্যেকটা তোমাদেরকে বলতে থাকি, হাইকোর্টে যখন তোমরা নিযুক্ত হবে, তোমরা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টটিতে নিযুক্ত হবে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্ট থেকে 3 বছর সার্ভিস করার পর তোমরা কনফার্মেশনের সাথে সাথে তোমরা প্রমোটেড হবে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা ইউডিএ পোস্টে। ইউডিএ পোস্টে বেশ কয়েক বছর থাকার পর তোমাদের প্রমোশন হবে সুপারিনটেন্ডেন্ট পোস্টে, এবং সুপারিনটেন্ডেন্ট পোস্ট থেকে তোমাদের প্রমোশন হবে সেকশন অফিসার পোস্টে। যে মুহূর্তে তোমাদের প্রমোশন হয়ে যাবে সেকশন অফিসার পোস্টে, সাথে সাথে তোমরা একজন গ্রুপ এ আধিকারিক, অর্থাৎ গ্রুপ এ অফিসারে কিন্তু তোমরা প্রমোটেড হয়ে যাবে। অর্থাৎ বুঝতেই পারছো, মাত্র 3খানা প্রমোশনের মধ্যে দিয়ে তোমরা একজন গ্রুপ এ অফিসারে পরিণত হবে সেকশন অফিসার পোস্টটি থেকে। এবং যত সুযোগ সুবিধা একজন গ্রুপ এ অফিসার পেয়ে থাকে, সমস্ত সুযোগ সুবিধাগুলোই কিন্তু তোমরা এক্ষেত্রে পাবে। সেটা একটা রেড আইডেন্টিটি কার্ড থেকে বলো, বা সেটা একটা সাইনিং অথরিটির থেকে বলো, হ্যাঁ, সমস্ত সুযোগ সুবিধাগুলোই কিন্তু তোমরা এই পোস্টটির থেকে পাওয়া শুরু করে দেবে, সেকশন অফিসার পোস্টটির থেকে। শুধু এখানেই শেষ নয়, সেকশন অফিসারের পোস্টের পরে বাকি 1, 2, 3, 4 যে 4টি পোস্ট রয়েছে, সেই 4টি পোস্টও কিন্তু অফিসার র্যাঙ্কের পোস্ট। সেকশন অফিসার থেকে তোমরা প্রমোটেড হয়ে হবে অ্যাসিস্ট্যান্ট কোর্ট অফিসার, এবং অ্যাসিস্ট্যান্ট কোর্ট অফিসার পোস্ট থেকে তোমরা প্রমোটেড হয়ে হবে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার। যে মুহূর্তে তোমাদের প্রমোশন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্টে হবে, তোমাদের এই অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্টের পাওয়ার এবং তার বেতন একজন ডাব্লিউবিসিএস গ্রুপ এ আধিকারিকের সমতুল্য বলতে পারো। ডাব্লিউবিসিএস গ্রুপ এ আধিকারিক যে সম্মান এবং সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকেন, তোমরা কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্টে পাওয়ার পর তোমরা তার সঙ্গে ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। শুধু তাই নয়, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্টের পরেও তোমাদের আরও প্রমোশন রয়েছে, যেটা কিনা ডেপুটি রেজিস্ট্রার পোস্টে এবং সর্বশেষ জয়েন্ট রেজিস্ট্রার পোস্ট অবধি তোমরা প্রমোশন পেতে পারো।
এই জয়েন্ট রেজিস্ট্রার পোস্টটি এটিকে যথেষ্ট উচ্চ পর্যায়ের একজন আধিকারিক হিসেবে ট্রিট করা হয় এবং আমাদের রাজ্য সরকারের যে পোস্টটি রয়েছে একটি জয়েন্ট সেক্রেটারির পোস্ট, বলতে পারো এই জয়েন্ট রেজিস্ট্রার পোস্টটি কিন্তু তার সঙ্গে ইকুইভ্যালেন্ট। অর্থাৎ জয়েন্ট সেক্রেটারি পোস্টের সঙ্গে ইকুইভ্যালেন্ট ধরা হয় এই জয়েন্ট রেজিস্ট্রার পোস্টটিকে, এবং তার বেতন এবং তার সুযোগ সুবিধা যথেষ্ট পরিমাণে লুক্রেটিভ। তবে এখানে আরেকটা কথা আমি তোমাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে এই যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্ট থেকে এই অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্ট পর্যন্ত যতগুলো প্রমোশন রয়েছে, এই প্রমোশনগুলো হবে তোমাদের সিনিয়রিটি বেসিসে। সিনিয়রিটি বেসিসে বলতে তোমরা যখন পরীক্ষা দেবে হাইকোর্টের এলডি এর, সেই হাইকোর্ট এলডি এর পরীক্ষার পর তোমাদের একটা মেরিট লিস্ট পাবলিশ হবে। সেই মেরিট লিস্টে তোমাদের নাম্বার অনুযায়ী, প্রাপ্ত নাম্বার অনুযায়ী তোমাদেরকে একটা গ্রেডেশন লিস্ট তৈরি করা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। এই মেরিট লিস্টে তোমরা যারা উপরের দিকে থাকবে, যারা আগের দিকে থাকবে, তারা কিন্তু আগে আগে এই প্রমোশনগুলো পাবে। যারা একটু পেছনের দিকে থাকবে তাদের কিন্তু প্রমোশনগুলো পেতে দেরি হবে। অর্থাৎ এই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্ট থেকে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্ট পর্যন্ত তোমাকে কোনো প্রমোশন পাওয়ার জন্য কোনো পরীক্ষা দিতে হবে না। তোমার এই গ্রেডেশন লিস্ট অনুযায়ী সিনিয়রিটি বেসিসে পরপর তোমরা প্রমোশনগুলো পেতে থাকবে। কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্টের পরে যে দুটো পোস্ট রয়েছে, ডেপুটি রেজিস্ট্রার এবং জয়েন্ট রেজিস্ট্রার, বুঝতেই পারছো এ দুটো যথেষ্ট উচ্চ পর্যায়ের একজন আধিকারিক পোস্ট। এখানে কিন্তু তোমাদেরকে এক্সাম দিতে হবে এবং সেই এক্সামটাকে হাইকোর্টই কন্ডাক্ট করাবে, এবং সেই এক্সামটাতে পাশ করলে তবে তোমরা এই পোস্ট দুটোতে প্রমোশনের জন্য এলিজিবল হবে। এখন যখন তোমরা ওই অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্টে পৌঁছাবে, অতটা দূর তোমরা যখন যাবে, আমার বিশ্বাস ডেফিনেটলি তোমরা সেই এক্সামটাকে উত্তীর্ণ হয়ে ওপরের দুটো পোস্টটিতেও পৌঁছাতে পারবে। সেই বিষয়ে এখন দুশ্চিন্তা করার কোনো কিছু নেই। এখানে আমি তোমাদের অ্যাটেনশন আরও একটা দিকে চাইবো, সেটা হচ্ছে হাইকোর্টের, এখানে আমি লিখেছি অ্যাপিলেট সাইড এবং অরিজিনাল সাইড। হাইকোর্টের দুটো মেন সাইড আছে, যেই দুটো সাইডে হাইকোর্টের মেন কাজকর্ম হয়ে থাকে, যার মধ্যে একটিকে বলা হয় অ্যাপিলেট সাইড এবং অন্যদিকে বলা হয় অরিজিনাল সাইড। তোমরা যখন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্ট হিসাবে সিলেক্টেড হবে, তোমাদের যে কোনো একটি সাইডে তোমাদেরকে পোস্টিং দিতে পারে। অরিজিনাল সাইডেও পোস্টিং দিতে পারে, আবার অ্যাপিলেট সাইডেও পোস্টিং দিতে পারে। সেটা যেখানেই পোস্টিং দিক। এই ভিডিওতে আমি হঠাৎ করে তোমাদের সাথে এই জিনিসটা আলোচনা করতে গেলাম কেন? তার কারণ হচ্ছে এই দুটো সাইডের প্রমোশনাল বেনিফিটগুলো বা সুযোগ সুবিধাগুলো কিন্তু, বা স্কোপটা কিন্তু একটু অন্য ধরনের। অ্যাপিলেট সাইডের আমি যদি প্রমোশনের কথা বলি, অ্যাপিলেট সাইডে প্রমোশন যথেষ্ট ফাস্ট হয়, কিন্তু সেই তুলনায় অরিজিনাল সাইডে কিন্তু প্রমোশন যথেষ্ট স্লো হয়। এই কারণে প্রত্যেক ক্যান্ডিডেটের ফার্স্ট টার্গেট থাকে তাদের যেন পোস্টিং অ্যাপিলেট সাইডটিতে হয়, অরিজিনাল সাইডে যেন পোস্টিংটা না হয়। এর আগের যখন রিক্রুটমেন্ট হয়েছিল ক্যালকাটা হাইকোর্টের, সেই সময় যেভাবে নিয়োগটা হয়েছিল তাতে যারা মেরিট লিস্টে সিলেক্টেড হয়েছিল তাদেরকে র্যান্ডমলি অ্যাপিলেট সাইড এবং অরিজিনাল সাইড অ্যালোকেট করা হয়েছিল। কাউকে আগে হয়তো কেউ ভালো র্যাঙ্ক করে অরিজিনাল সাইডে চলে গেছে, আবার কেউ খারাপ র্যাঙ্ক করে অ্যাপিলেট সাইড পেয়ে গেছে, এরকমটা কিন্তু হয়েছিল গতবার। তবে তোমাদের জন্য খুশির খবর যেটা, সেটা হচ্ছে এবছর কিন্তু এই ডিসক্রিপেন্সিটা থাকছে না। হাইকোর্ট তার অফিসিয়াল নোটিফিকেশন যেটা এলডিএর নিয়োগের জন্য বেরিয়েছে, সেই নোটিফিকেশনে স্পষ্ট বলে দিয়েছে যে যারা সিলেক্টেড হবে এই পরীক্ষায়, মেরিট লিস্ট অনুযায়ী প্রথমে তাদেরকে অ্যাপিলেট সাইডে পোস্টিং দেওয়া হবে, এবং তারপরে অ্যাপিলেট সাইডটা ফিল হয়ে যাওয়ার পরে যারা থাকবে তাদেরকেই কিন্তু অরিজিনাল সাইডে পোস্টিং দেওয়া হবে। এটা হাইকোর্ট তার অফিসিয়াল নোটিফিকেশনে এবার স্পষ্ট করে এই কথাটা বলে দিয়েছে যে তারা ফার্স্টে অ্যাপিলেট সাইডের ভ্যাকেন্সিটাকে ফিল আপ করবে এবং দেন অরিজিনাল সাইটটাতে ভর্তি করবে। সুতরাং তোমাদের চিন্তার কোনো কারণ থাকছে না যে তোমাদের মেরিটের সাথে, তোমাদের মেধার সাথে কোনো রকম অন্যায় এখানে হবে না। তোমরা যারা একদম প্রথমের দিকে র্যাঙ্ক করবে তারা এই প্রমোশনের ক্ষেত্রে তো বেনিফিট পাবেই পাবে, এবং তাছাড়া তোমাদের পোস্টিংটা নিয়েও অ্যাপিলেট সাইড বা অরিজিনাল সাইড যাই হোক না কেন, সেই পোস্টিং নিয়েও তোমাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। এই ছিল হাইকোর্টের মোটামুটি, আমি তোমাদের সাথে সমস্ত সুযোগ সুবিধাগুলো ডিসকাস করলাম। এছাড়া যেগুলো বলা হলো না, যেগুলো সাধারণ সরকারি কর্মচারীরা পেয়ে থাকে, যেগুলো ধরো মেডিকেল বেনিফিট বা আদার যে সমস্ত সুযোগ সুবিধাগুলো, পেনশন বলো, এই সমস্তটাই কিন্তু তোমরা এখানে পাবে। পেনশনও রয়েছে, মেডিকেল বেনিফিট সুযোগ সুবিধাও রয়েছে, সমস্ত সুযোগ সুবিধাগুলোই কিন্তু আর পাঁচটা সাধারণ সরকারি কর্মচারীর মতন তোমরা পেয়ে থাকবে, সে বিষয়ে একদম নিশ্চিন্ত থাকতে পারো। এছাড়া যদি তোমাদের এই পরীক্ষার সংক্রান্ত আরও কোনো কিছু ডাউট থেকে থাকে, তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি ডেফিনেটলি সেগুলোকে অ্যান্সার করার চেষ্টা করব। ফার্দার আপডেটসের জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারবে। তোমাদের সকলেই যারা যারা এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছো বা করবে, সবার জন্য আমার শুভকামনা রইল। ধন্যবাদ।